হাসিনার গোপন তথ্য ফাঁস করলেন সালমান এফ রহমান। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর থেকেই ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন তিনি। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান। দর্শক, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অনেক এমপি মন্ত্রীরা আটক হচ্ছেন। এদের মধ্যে সরকারের বেসরকারি শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান অন্যতম। তিনি সরকারের একজন ঘনিষ্ঠ লোক ছিলেন এবং সরকারের টাকা পাচারের সাথে তিনি জড়িতও ছিলেন। অবশেষে তিনি মুখ খুলেছেন। তিনি এই সরকারের অনেক গোপন তথ্য ফাঁস করেছেন, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন তাই আর দেরি না করে মূল ভিডিওটি দেখে আসি। প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন তিনি। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান। কি বললেন সাবেক এই উপদেষ্টা, জানাচ্ছেন শেখ ফরিদ। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, আর এজন্যই নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ পরিবারের সদস্যরা। এর সবকিছুই জানতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের এই সভানেত্রী কখনো তাতে না করেননি। রিমান্ডে এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া উঠে এসেছে শেখ হাসিনার শাসন আমলে এস আলম প্রায় 1.5 লাখ কোটি টাকার পাচারের তথ্য, আর পাচারের অর্ধেক টাকাই নিয়েছেন শেখ রেহানা ও হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এসব অনিয়ম হয় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন বলে জানিয়েছেন সালমান। এদিকে গ্রেপ্তারের পর থেকে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। তার দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ আওয়ামী লীগের এই সভানেত্রী সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। তদন্ত সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম, দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। তেমনি একজন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তোলে তাকে পদত্যাগে বাধ্য করে। এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সাবেক এই উপদেষ্টা। অন্যদিকে তদন্ত সংশ্লিষ্টদের কাছে তথ্য এসেছে, সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন 2,250 কোটি টাকা। এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি। প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয়, যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয়। তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নানা লুটপাটের কথা ফাঁস করেছেন। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এর সবকিছুই জানতেন শেখ হাসিনা। তবে তিনি কখনো তাতে না করেননি। গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। তার দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সব সময়ই সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময়ই তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন।
সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। তদন্ত সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগে বাধ্য করেন। এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন। প্রশ্নের মধ্যে ছিল আইএফআইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন। বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা, কারণ এই বন্ডের মাধ্যমে 1020 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা এই প্রতিবেদককে বলেছেন, তাদের কাছে তথ্য এসেছে। দর্শক, একে একে সব দুর্নীতির তথ্য বের হয়ে আসছে। দেশের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে নিত এবং এর এক অংশ শেখ হাসিনাও তার পরিবারকে দিয়ে দিত। এভাবে দেশের বড় বড় প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে সরকার অর্থ নিয়ে বিদেশে পাচার করত এবং এসবের সাথেও সালমান এফ রহমান জড়িত ছিল। যদিও সে বলেছে শেখ হাসিনাকে সে এসব বিষয়ে সচেতন করেছে, প্রকৃতপক্ষে সেও আসলে এসবের সাথে জড়িত ছিল। এভাবে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গিয়েছে। দর্শক, যারা দেশের টাকা নিয়ে বিদেশে জায়গা জমি কিনে ঘরবাড়ি করে দেশের অর্থনীতির যে বেহাল দশা করেছে, তাদের কঠিনতর শাস্তি হওয়া দরকার। এরা কখনো দেশকে ভালোবাসেনি, দেশ এবং দেশের মানুষকে কখনো ভালো চায়নি।